সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ভিডিওটি আমি তৈরি করছি অষ্টম শ্রেণীর আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে মে মাসের গণিত বিষয়ক সকল বাড়ি কাজ এবং তার সমাধান নিয়ে। ভিডিওটিতে আমি চেষ্টা করব তোমাদের গণিত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো যথাসাধ্য বোঝানোর চেষ্টা করার, ঠিক আছে? আর এখানে শুধু তোমরা মে মাসের বাড়ি কাজগুলো পাবে। এর আগে আমি তোমাদের মার্চ এবং এপ্রিল মাসের যে গণিত কাজগুলো হয়েছে তার উপর ভিডিও তৈরি করে আপলোড দিয়েছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর তাহলে চলো ভিডিওগুলো শুরু করি। তোমাদের মে মাসে প্রথম যে গণিত ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে 3 মে 2020। দেখো যে বাড়ি কাজটি তোমাদের দেওয়া হয়েছে, একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছিল 7x - 3y ইজ ইকুয়াল টু 31 ও 9x - 5y ইজ ইকুয়াল টু 41, দুটি সরল সমীকরণ। ক নম্বর প্রশ্ন হচ্ছে 4, বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে? খ নম্বরটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x, y নির্ণয় করো। গ নম্বরটি হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। তো এই ছিল প্রশ্নটি। আমরা সমাধানে চলে যাই। দেখো প্রশ্নটি এখানে আবারও লেখা আছে, আমি পড়ছি না। ক নম্বর আমাদের বলা হয়েছিল 4, বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে? আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে সে দুটো আমরা লিখলাম এবং সমীকরণ 1 এবং 2 দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো 4, বিন্দুটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের যেহেতু এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 4, আমরা সেটা 1 নং সমীকরণে বসাবো। এক্সের জায়গায় আমরা 4 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় -1 বসাবো। দেখো তাই বসালাম। বসালে আমাদের সামনে যে রেজাল্টটা চলে আসছে সেটা হচ্ছে 31, অর্থাৎ ডান পাশে যেটা ছিল সেটা আমরা পেয়ে গেছি, মানে ডান পক্ষ। সেম 4, বিন্দুটি আমরা 2 নং সমীকরণে বসাবো, ঠিক আছে? এখানে যদি আমরা 4 এক্সের জায়গায় 4 বসাই এবং ওয়াইয়ের জায়গায় -1 বসাই, সেক্ষেত্রে আমরা কিন্তু 41 পেয়ে যাচ্ছি, ডান পক্ষ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কি বলতে পারি যে 4, বিন্দুটি উভয় সমীকরণকে সিদ্ধ করে। এখন যদি আমরা দুইটা সমীকরণের ক্ষেত্রে কোনোটাতে যদি ডান পাশে যেটা আছে সেটা না পেতাম, দ্যাট মিন্স আমরা কিন্তু আমাদের সেই সমীকরণটি সিদ্ধ হতো না বা সেই সমাধানটি আমাদের সঠিক ছিল না। তো যেহেতু আমরা ডান পক্ষের সমান মান পেয়ে গেছি, তাই আমরা বলতে পারি যে দুটি সমীকরণকেই সিদ্ধ করেছে 4, বিন্দুটি। তো পরের সমাধানটি ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x, y নির্ণয় করো। তো আমরা প্রথমে যেটি করব, আমরা হলাম সমীকরণ দুটি লিখব। দেখো এখানে সমীকরণ দুটি লেখা আছে। এখন প্রতিস্থাপন পদ্ধতি যদি বলা হয়েছে, এজন্য আমাদের একটি সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তো আমরা 1 নং সমীকরণটি নিলাম। দেখো 1 নং সমীকরণ হতে পাই 7x - 3y ইজ ইকুয়াল টু 31 ছিল। তো আমরা 3y-কে ওই পাশে নিয়ে যাব, তাহলে থাকবে 7x ইজ ইকুয়াল টু 31 প্লাস 3y। এখন আমরা শুধু x রাখবো, তাহলে 7 দ্বারা ভাগ হবে, ভাগ করেছি। তো এটাকে আমরা দিলাম সমীকরণ 3 দিলাম, ঠিক আছে? এখন এই x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। তো বসিয়ে আলে কি হবে, সেখান থেকে আমরা y এর মান পেয়ে যাব। দেখো কিন্তু 2 নং সমীকরণ ছিল 9x - 5y ইজ ইকুয়াল টু 41, ঠিক আছে? তো এখানে আমরা যে x এর যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম x এর জায়গায়, বাকি যা ছিল তাই লিখেছি। তারপর দেখো জাস্ট এখানে সিম্পলি মাল্টিপ্লাই করেছি, মানে গুণ করেছি। দেখো 9 আর 31 গুণ করলে হচ্ছে 279 প্লাস 9 আর 3 গুণ করলে হচ্ছে 27y। আর এখানে দেখো 5-এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 1 7-এর ভিতরে যায় 7 বার, তাহলে 7 আর 5 গুণ করে -35 y, ঠিক আছে? আর ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 41। এখন বা আমরা কি লিখতে পারি, আমরা যেহেতু 7 ভাগ আকারে আছে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তো আমরা গুণ করে দিয়েছি। বাম দিকে 27y থেকে -35y বিয়োগ গেলে থাকে -8y। তো আমরা ওয়াইটা এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাব। তো দেখো -8y রাখলাম, আর ওদিকে 287 আগে ছিল, মাইনাস হয়ে যাবে 279। তাহলে আমরা কি পেলাম, -8y ইজ ইকুয়াল টু 8। তো y সমান আমরা কত লিখতে পারি, 8/-8। অতএব y সমান হচ্ছে -1, ঠিক আছে? তো আমরা y এর মান এখন পেয়ে গেছি। এখন এই যে আমার 3 নং সমীকরণটা যে আছে আমার, তো এই 3 নং সমীকরণে আমরা এখানে y এর মানটা বসিয়ে দেব। y এর মান হচ্ছে আমাদের -1। এখানে যদি আমরা -1 বসে কি হবে দেখো, এখানে যদি আমরা -1 বসাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে 31 প্লাস 3 ইন্টু -1, দ্যাট মিনস 31 - 3 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 28/7
মানে রেজাল্ট আসছে 4, এই 4 হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমরা নির্ণয় সমাধান কি লিখতে পারি, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 4 কমা -1, যেহেতু এক্স এর মান পেয়েছি 4 এবং ওয়াই এর মান আমরা পেয়েছি -1। এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলাম। তোমাদের যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারবো, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো, আমাদের গ নাম্বার প্রশ্ন, লেখচিত্রের সাহায্যে সমাধান করা। দেখো আমরা ক্ষয়ের সমীকরণ হতে পাই 3y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 31, অতএব y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 31/3, ঠিক আছে। এখন দেখো এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান নির্ণয় করি। তো এখানে এক্স এর মান আমরা ধরলাম 1, এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই সেক্ষেত্রে আমাদের y এর মান কত আসছে দেখো, 7 একে 7 মাইনাস 31, 7-এর থেকে 31 বিয়োগ করে থাকে হচ্ছে আমাদের কাছে -24, -24কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি -8, -8 লিখেছি, ঠিক আছে। দেন দেখো এক্স এর মান যদি আমরা 4 নেই তাহলে কি হচ্ছে আমাদের 4 7 28 বিয়োগ হচ্ছে 31 মানে -3 আর ডিভাইডেড বাই 3 ভাগ করলে আমাদের কাছে আসছে -1, ঠিক আছে। তো এইভাবে আমরা বাকি দুটো করেছি। আবার দেখো আমাদের যে 2 নং সমীকরণ হতে আমরা পাই, যেখানে আমরা 2 নং সমীকরণ ছিল এখান থেকেও কিন্তু আমরা y এর একটা মান পাই, আমরা লিখতে পারি 5y ইজ ইকুয়াল টু 9x মাইনাস 41, ঠিক আছে। দেখো সেটা লেখা হয়েছে এখানে 5y ইজ ইকুয়াল টু 9x মাইনাস 41, দেন শুধু y রাখবো, 5 দ্বারা ভাগ হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু 9x মাইনাস 41 ডিভাইডেড বাই 5। এখন দেখো এই x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো আমরা x এর মান যদি -1 ধরি তাহলে কি হচ্ছে 9 ইন্টু -1 মানে হচ্ছে -9, -9 আর -41 মানে হচ্ছে আমাদের -50, -50কে 5 দ্বারা ভাগ করলে আমাদের কাছে থাকছে -10। দেখো -10 লেখা হয়েছে, ঠিক আছে। দেন আবার দেখো যদি আমরা এখানে x এর মান ধরো 4 ধরি তাহলে কত হচ্ছে 4 নং 36, আর বিয়োগ করলে হচ্ছে 41, তাহলে আমাদের কাছে আসছে -5, -5কে 5 দ্বারা ভাগ করে থাকছে -1, দেখো তাই লেখা হয়েছে। তো এইভাবে আমরা বাকি দুটো বের করব। তারপর দেখো আমাদের যে মানগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা গ্রাফে বসিয়ে দেব। বসালে তোমাদের সামনে এরকম একটা গ্রাফ তোমরা দেখতে পারবে, ঠিক আছে। দেখো এর অনুরূপ একটা গ্রাফ তোমাদের চলে আসবে যদি মানগুলো গ্রাফে বসাও। দেন দেখো আমরা কি লিখতে পারি, মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। দেখো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এটা ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হলো এক্স ও এক্স প্রাইম। এ দুটো হচ্ছে আমাদের যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। উভয় পক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে 1,-8, 4,-1, 7,6, 10,13 বিন্দুগুলো ছক্কা গতি স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই। এখানে দুইটি সরলরেখা আছে, একটি আমরা পেয়ে গেলাম। দেন আবার আমাদের দ্বিতীয় যে মানটা আমরা বের করেছিলাম সমীকরণ 2 থেকে, তো এখান থেকে আমরা 8টি বিন্দু পেয়েছি, সেই বিন্দুগুলো বসিয়ে দেব। আবার -1, -10, 4, -1, 9, 8, 14, 17 এই বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই। সরলরেখা দুই পরস্পরের বিন্দুতে ছেদ করে। এই বিন্দু উভয় সরলরেখা সাধারণ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4, -1। দেখো আমাদের দুটো সরলরেখা পেয়েছি, আমাদের একটি সরলরেখা আর এই হচ্ছে আমাদের আরেকটি সরলরেখা। দুটো সরলরেখা আমাদের ছেদ করেছে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের এই বিন্দু 4, -1। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ ছেদ বিন্দু। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x, y ইজ ইকুয়াল টু 4, -1। পেয়েছিল প্রথম যে বাড়িকিস্তি দেওয়া হয়েছে তোমাদের 3 তারিখ। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, কতটুকু বুঝতে পেরেছ আমি জানি না। পরে বাড়িকিস্তিতে চলে যাই। দেখো তোমাদের নেক্সট যে গণিত ক্লাসটি হয়েছে সেটি হয়েছে 5 মে। দেখো 5 মে তোমাদের যে বাড়িকাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এখানে ত্রিভুজ আছে একটি, আবার ট্রাপিজিয়ামও বলতে পারো, ঠিক আছে। 3টি ত্রিভুজ আছে, বা তুমি পুরোটাকে একটি ট্রাপিজিয়াম বলতে পারো, সরি চতুর্ভুজ বলতে পারো। দেখো কি বলা হচ্ছে, যে প্রথম প্রশ্নটি হচ্ছে চিত্রে PQST কোন প্রকার চতুর্ভুজ, তোমার সপক্ষে যুক্তি দাও। খ নাম্বার প্রশ্নটি করেছে, দেখাও যে ত্রিভুজ PRT একটি সমকোণী ত্রিভুজ। PRT কোনটি, এই হলো PARAT, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর 3 নম্বর প্রশ্নটি করেছে, প্রমাণ করো যে PR স্কোয়ার ইজ ইকুয়াল টু PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার, ঠিক আছে। দেখো আমরা সমাধানে চলে যাই। তোমাদের বোঝার সুবিধার্থে এই প্রশ্নটি আবারও দেওয়া আছে এখানে, এখানে ক্লিয়ার ছবি দেখতে পাচ্ছ।
এটা আমি পড়ছি না, আমি সমাধানটি দেখি। দেখো এখানে বলে ক নাম্বারে আমাদের বলা হয়েছে PQST অর্থাৎ পুরোটা কী ধরনের চতুর্ভুজ যুক্তি দাও। দেখো আমরা এই চতুর্ভুজটা এখানে আঁকলাম যেটা ছিল আমাদের প্রশ্নে। PQST একটি ট্রাপিজিয়াম, কারণ PQST চতুর্ভুজে PQ লম্ব হচ্ছে QS। এই দেখো PQ হচ্ছে আমাদের এই QS এর উপর লম্ব, আবার TS, এই TSটা কিন্তু আমাদের এই QS এর উপরই লম্ব। TS লম্ব QS হয়, আমরা বলতে পারি কি PQ ও TS বাহুদ্বয় সমান্তরাল। এই PQ এবং TS বাহুদ্বয় হচ্ছে সমান্তরাল, যেহেতু তারা একই বাহুর উপর লম্ব অবস্থায় আছে। এবং তলের বিপরীত PT ও QS বাহুদ্বয় অসমান্তরাল। এই QS এবং PT এটা হচ্ছে অসমান্তরাল, এই কারণে এটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, আমাদের পরের প্রশ্নটি দেখাও যে ত্রিভুজ PRT সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আমাদের সেটা দেখাতে হবে। ওকে, দেখো আর দেখাতে হবে যে ত্রিভুজ PRT সমকোণী। ত্রিভুজ PQR ও ত্রিভুজ RSTA, QR ইজ ইকুয়াল টু ST ইজ ইকুয়াল টু A, এগুলো আমাদের চিত্রে দেওয়া আছে, আমরা চিত্র থেকে লিখছি। এবং PQ ইজ ইকুয়াল টু RS ইজ ইকুয়াল টু B, এবং অন্তর্ভুক্ত কোণ PQR সমান অন্তর্ভুক্ত কোণ RST। কোনটা? এই হচ্ছে PQR এবং অন্তর্ভুক্ত কোণ RST, এই দুটা। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটা হচ্ছে আমাদের প্রত্যেকে এক সমকোণ। ঠিক আছে, অতএব আমরা কি লিখতে পারি, এই দুটা ত্রিভুজ প্রত্যেকটা হচ্ছে আমাদের সর্বসম। এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি আমাদের সর্বসম ত্রিভুজ। সুতরাং আমাদের লিখতে পারি আমরা, সুতরাং PR ইজ ইকুয়াল টু TR ইজ ইকুয়াল টু C, অতএব কোণ RPQ ইকুয়াল টু কোণ SRT। তোমরা চিত্রে দেখলেই বুঝতে পারবে। দেন দেখো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ PQR এ কোণ PRQ প্লাস কোণ RPQ প্লাস কোণ PQR সমান 2 সমকোণ। আমাদের যে ত্রিভুজটা আমরা নিয়েছি তার 3টি কোণকে আমরা লিখেছি, 3টি কোণের সমষ্টি আমাদের 2 সমকোণ হয় আমরা জানি। তো সেটা এখানে লিখে দিতে হবে ব্র্যাকেটে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। বা আমরা কি লিখতে পারি, দেখো কোণ PRQ প্লাস কোণ RPQ প্লাস কোণ PQR এর জায়গায় আমরা লিখবো 1 সমকোণ, কারণ আমরা একটু আগেই পেয়েছি কোণ PQR হচ্ছে 1 সমকোণ, আর ডান পাশে যা ছিল তাই। এখন দেখো আমরা 1 সমকোণটা ওই পাশে নিয়ে যাব, তাহলে 2 সমকোণ থেকে 1 সমকোণ বিয়োগ দিলে থাকে শুধু একটি সমকোণ বা 90 ডিগ্রি, আর সেটি লিখেছি। দেখো অতএব কোণ PRQ প্লাস কোণ RPQ সমান 1 সমকোণ। আবার আমরা কি লিখতে পারি, কোণ PRQ প্লাস কোণ SRT সমান 1 সমকোণ। একটু আগে আমরা পেয়েছি যে কোণ RPQ এবং কোণ SRT সমান। ঠিক আছে, দেন দেখো আমরা কি লিখতে পারি, কিন্তু কোণ PRQ প্লাস কোণ PRT প্লাস কোণ SRT 2 সমকোণ। বা আমরা লিখতে পারি কোণ PRT প্লাস 1 সমকোণ সমান 2 সমকোণ। এই যে কিছুক্ষণ আগে আমরা পেয়েছি এটা সমান 1 সমকোণ, এটার জায়গায় আমরা 1 সমকোণ বসিয়ে দিব। তারপর 1 সমকোণটা আমরা ডান পাশে নিয়ে যাব, নিলে মাইনাস হয়ে যাবে। 2 সমকোণ থেকে 1 সমকোণ বিয়োগ গেলে থাকে 1 সমকোণ, অতএব কোণ PRT সমান 1 সমকোণ আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ PRT একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে আমাদের যে কোণ PRT আমরা পেয়েছি যেহেতু 1 সমকোণ হয়েছে, দ্যাট মিনস আমাদের ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ দেখানো হলো। ঠিক আছে, এ ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা গ নাম্বার প্রশ্নটি দেখি। তোমাদের গ নাম্বার প্রশ্নটি কি ছিল, প্রমাণ করো যে PR স্কোয়ার ইজ ইকুয়াল টু PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার, অর্থাৎ এই লম্ব স্কোয়ার PR স্কোয়ার ইজ ইকুয়াল টু PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। সরি, এই PR স্কোয়ার সমান তোমাদের দেখাতে হবে এই PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমরা প্রমাণটি দেখি। প্রমাণ, PQST ট্রাপিজিয়াম ক্ষেত্র সমান ত্রিভুজ ক্ষেত্র PQR প্লাস ত্রিভুজ ক্ষেত্র PRT প্লাস ত্রিভুজ ক্ষেত্র SRT। এটা হচ্ছে আমাদের পুরোটা একটা ট্রাপিজিয়াম ছিল। প্রথমেই বলেছি এখানে 3টি ত্রিভুজ আছে, সেই 3টি ত্রিভুজ ক্ষেত্র আমরা যোগ করেছি। 3টি ত্রিভুজ ক্ষেত্র যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রটি। এখন দেখো আমরা এখানে ট্রাপিজিয়াম ক্ষেত্রটির সূত্র বসিয়ে দিতে পারি। আমরা জানি কি ট্রাপিজিয়াম ক্ষেত্রের সূত্র হচ্ছে হাফ ইন্টু যে ভূমিগুলো সমান্তরাল বাহুতে থাকে সেই সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হচ্ছে গুণফল হয়। ঠিক আছে, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা, তো এটা লিখেছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। আর ডান পাশে আমাদের 3টি ত্রিভুজ ক্ষেত্র আছে, প্রত্যেকটার সূত্র আমরা বসিয়ে দিয়েছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তোমরা চিত্র দেখলেই বুঝতে পারবে, আমি দেখাচ্ছি না। বা আমরা কি লিখতে পারি, দেখো QS এর বদলে আমরা লিখতে পারি QR প্লাস RS। ঠিক আছে, চিত্রে গেলে নিজেরাই বুঝতে পারবে, এটা যা ছিল তাই।
আর ডান পাশে আমরা যা ছিল তাই লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখো, বা আমরা এখানে কিউ আর এর মান জানি এ, আর এস এর মান জানি বি, চিত্রটি দেওয়া আছে আমাদের। দেন পি কিউ এস টি সবগুলো মানই আমরা জানি, যে আমরা এখানে প্রত্যেকটার মানগুলো বসিয়ে দিব। বসালে আমাদের সামনে এরূপ একটি সমীকরণ চলে আসবে। দেন দেখো বাম দিকে যা ছিল তাই থাকবে, আর ডান দিকে আমরা কি লিখতে পারি, এই হাফ বিএ আর এই হাফ বিএ, দুইটা হাফ বিএ যোগ করলে পাচ্ছি আমরা শুধু বিএ, ঠিক আছে, আর প্লাস হাফ সি স্কোয়ার। দেন দেখো বাম দিকে আমাদের এ প্লাস বি ছিল, প্লাস ইন্টু বি প্লাস এ ছিল, তো বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা, দ্যাট মিনস আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। ডান দিকে আমাদের বি এ প্লাস হাফ সি স্কোয়ার। দেন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি। ডান পাশে আমাদের এ বি প্লাস হাফ সি স্কোয়ার আছে। আর বাম দিকে দেখো আমরা গুণ করছি ব্র্যাকেটের বাইরে যে হাফ আছে সেটার সাথে, তাহলে হাফ এ স্কোয়ার, হাফ আর টু এ বি গুণ করলে হচ্ছে শুধু এ বি, টু আর হাফ কাটা যায়, আর হাফ আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে হাফ বি স্কোয়ার। ডান পাশে আছে এ বি প্লাস হাফ সি স্কোয়ার। এখন দেখো আমরা এই এ বি আর এ বি কাটাকাটি করতে পারি, যে কোনো এক পাশে নিয়ে গেলে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, দেড় ওয়াই জিরো হয়ে যাবে। তাহলে আমরা থাকছে কত, হাফ এ স্কোয়ার প্লাস হাফ বি স্কোয়ার, এটা ডান পাশে আছে হাফ সি স্কোয়ার। তাহলে আমরা হাফ হাফ সবগুলো ভ্যানিশ করে দিতে পারি, বা যেটাই বলো টু দ্বারা গুণ করলে আমাদের অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা কী লিখতে পারি, এ মানে কত, পি আর স্কোয়ার, বি মানে হচ্ছে পি কিউ স্কোয়ার, আর সি মানে হচ্ছে কিউ আর স্কোয়ার। দ্যাট মিনস পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, প্রমাণিত, ঠিক আছে। এই ছিল তোমাদের যে জ্যামিতি বাড়ি কাজটি দেওয়া হয়েছে, সেই বাড়ি কাজটির সমাধান। তোমরা চিত্র এঁকে চিত্র দেখে সমীকরণগুলো নিজেরাই যদি বসো, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। পরে বাড়ি কাজটি দেখি। তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 7 মে, তোমাদের অধ্যায় 9 পড়ানো হয়েছিল। দেখো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রমাণ, যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে। দেখো যে কোনো ত্রিভুজ এ বি সি এ এডি কমা বিসি এর উপর লম্ব এবং এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এডি হচ্ছে তোমার বিসি এর উপর লম্ব হবে এবং এবি হবে এসি অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, ঠিক আছে। আর দেখো আমরা প্রমাণটি দেখি, এখানে প্রশ্নটি আবার লেখা আছে, আমি প্রশ্নটি পড়ছি না, যারা ওখানে দেখতে পাওনি তারা এখানে ক্লিয়ারভাবে প্রশ্নটি দেখতে পারবে। দেখো আমরা চিত্রটি আঁকলাম, আমাদের বলা হয়েছিল কি, যে বিসি এডির উপর লম্ব। দেখো এখানে আমাদের আমাদের বলা হয়েছিল এডি বিসি এর উপর লম্ব, তাই আমরা করেছি দেখো এখানে এডি হচ্ছে আমাদের বিসি এর উপর লম্ব, ঠিক আছে, এবং এবি গ্রেটার দেন এসি। অবশ্যই চিত্র দেখে বুঝতে পারছো যে এবি হচ্ছে এসি অপেক্ষা বৃহত্তর। আমরা কি লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এই পুরো ত্রিভুজটাতে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব এবং এবি গ্রেটার দেন এসি। প্রমাণ করতে হবে যে এই এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, ঠিক আছে। দেখো আমরা প্রমাণ করি ধাপে ধাপে। যেহেতু এডি লম্ব বিসি, এডি যেহেতু বিসি এর উপর লম্ব, অতএব এই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি, এই দুটি ত্রিভুজ আমাদের সমকোণী, ঠিক আছে। দেন দেখো যেহেতু দুটোই আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রথম সমকোণী ত্রিভুজটা নেই এবিডি। সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই আমরা কি পাই, দেখো যেহেতু এ দেখো ত্রিভুজ এবিডি হতে আমরা কি পাই, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা কীভাবে হলো, এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা সবাই জানি এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়েছি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো আমরা সেটি লিখেছি এখানে, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের পরের ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সেম লিখতে পারি। সমকোণী ত্রিভুজ এসিডি হতে আমরা কি পাই, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা 1 নং হতে যে আমরা এই সমীকরণটা হতে এই 2 নং সমীকরণটি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে তার বাম পাশের অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দেন দেখো আমাদের ডান পাশে যেটা ছিল এডি স্কোয়ার থেকে এডি স্কোয়ার বিয়োগ করলে থাকে 0, আর বিডি স্কোয়ার থেকে মাইনাস সিডি স্কোয়ার বিয়োগ করেছি আমরা। দেখো আমরা কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে আমরা সেটা পেয়ে গিয়েছি। অতএব এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, প্রমাণিত, ঠিক আছে। আমরা পরবর্তী বাড়ি কাজটি দেখি। 10 মে তোমাদের পরবর্তী ক্লাস হয়েছিল
তার আগে একটা কথা বলে নিই, আমরা ভিডিওটিতে তোমাদের 10 মিনিট বাড়ি কাজটির 2টা সলিউশন দেখাবো, ঠিক আছে? তো সেকেন্ড ওয়ান ইজ বেটার, বা দুইটাই ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। তো আমরা আগে আমরা বাড়ি কাজটি দেখে নিই। বাড়ি কাজটি আমাদের হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর জন্য বিকল্প পদ্ধতিতে প্রমাণ করো যে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, যেখানে কোন পি কিউ আর সমান এক সমকোণ বলে দেওয়া আছে। তো আমরা প্রথমে একটি পদ্ধতিতে দেখি, তারপর আমরা আরেকটা পদ্ধতিতে দেখব। তোমরা 2 নম্বর পদ্ধতিটা ফলো করতে পারো, আর দুইটাই ফলো করতে পারো, সমস্যা নেই। সাধারণ নির্বাচন, একটি সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর জন্য বিকল্প পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, যেখানে কোন পি কিউ আর সমান এক সমকোণ। বিশেষ নির্বাচন আমরা কি লিখতে পারি? মনে করি পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোন কিউ সমান 90 ডিগ্রি, অধিভুজ পি আর সমান বি, পি কিউ সমান সি এবং কিউ আর সমান এ, ঠিক আছে? তো প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অঙ্কন কিউ আরকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন আর ডি সমান পি কিউ সমান সি হয়। ডি বিন্দুতে বর্ধিত কিউ এর উপর ডি লম্ব আঁকি যেন ডিই সমান কিউ আর সমান এ হয়। আর ই এবং পিই যোগ করি। দেখো এই যে আমরা তখন যা বললাম সম্পূর্ণটা আমরা এই চিত্রটি থেকেই বলেছি। তো তোমরা চিত্রটি অঙ্কন অনুযায়ী আঁকলেই পেয়ে যাবে। এবার আমরা চলো প্রমাণে চলে যাই। দেখো ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ আর ডি এ এ, ঠিক আছে? কোন দুটি ত্রিভুজ? পি কিউ আর এই ত্রিভুজটি এবং আর ডি ই এই ত্রিভুজটি, ঠিক আছে? এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? যে পি কিউ ইজ ইকুয়াল টু আর ডি ইজ ইকুয়াল টু সিডি, কিউ আর ইকুয়াল টু ডিই ইজ ইকুয়াল টু এ, এবং অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর সমান অন্তর্ভুক্ত কোণ আর ডিই। কেন? কারণ প্রত্যেকে হচ্ছে এক সমকোণ। সুতরাং আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজ যেহেতু দুটি বাহু সমান এখানে এবং অন্তর্ভুক্ত কোণ সমান, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ, ঠিক আছে? তাই লিখেছি ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ আর ডিই। কেন? এই যেটা বললাম বাহু কোণ বাহু উপপাদ্য, এটা লিখে দিতে হবে তোমাদের যথাযথতা। অতএব আমরা কি লিখতে পারি? আমাদের যে বাহু বাকি ছিল পি আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু বি, এবং আমাদের আরেকটি কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু কোণ ই আর ডি, ঠিক আছে? আবার আমরা কি লিখতে পারি? যে কোন পি কিউ লম্ব কিউডি এবং ইডি লম্ব কিউডি হওয়ায় পি কিউ সমান্তরাল ইডি। সুতরাং পি কিউ ডি ই একটি ট্রাপিজিয়াম। কিছুক্ষণ আগেই তোমাদের বুঝিয়েছিলাম জিনিসটি, যে দুইটি বাহু যদি একই রেখার বা একই বাহুর উপর লম্ব হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই দুইটি রেখা বা সেই দুটি বাহু পরস্পর সমান্তরাল। আর তাহলে যে বাহুটার উপর লম্ব ছিল তার অপোজিট যে বাহুটা আছে সেই দুটো অসমান্তরাল হবে। দেন আমরা পুরোটাকে বলতে পারি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে? তারপর আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি। তদুপরি কোণ পি আর কিউ প্লাস কোণ কিউ পি আর সমান কোণ পি আর কিউ প্লাস কোণ ই আর ডি সমান এক সমকোণ। অতএব কোণ পি আর ই সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ পি আর ই একটি সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু আমরা বলতে পারি। দেন দেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানি, কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদের। তার আগে আমরা লিখতে পারি কি, যে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা ছিল কি 3টি ত্রিভুজ ক্ষেত্রের যোগফলের সমান, তাই লিখেছি। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে মানগুলো বসিয়েছি। সূত্রটা আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর ত্রিভুজ ক্ষেত্রে সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাই লিখেছি এখানে, ঠিক আছে? এরপর জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে এমন একটা অঙ্ক আমরা প্রমাণ করেছি, তো সেভাবে এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে যা ছিল তাই বসিয়ে দিব। তারপর দেখো আমাদের বাম পাশে চলে আসছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান 2ac প্লাস বি স্কোয়ার। 2ac কাটা চলে যায়, থাকে আমাদের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। আমরা জাস্ট এ পাশেরটা এ পাশে, এ পাশেরটা এ পাশে নিয়ে গেছি আমাদের প্রমাণের সুবিধার্থে। অর্থাৎ আমরা লিখতে পারি পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, প্রমাণিত। তো ছিল একটি পদ্ধতিতে সমাধান। আমরা এখন আরেকটি পদ্ধতিতে সমাধান দেখব। আমি আগেই বলেছি তোমরা দুটি পদ্ধতি ফলো করতে পারো, বাট আমি প্রেফার করবো তোমরা এই 2 নম্বর পদ্ধতি, যেটা এখন তোমাদের দেখাবো, এটি ফলো করলে বেস্ট হবে, ঠিক আছে? দেখো এই প্রশ্নটি আমরা আগেই পড়েছি, এখন আর পড়ছি না। মনে করি পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি এবং অতিভুজ পি আর ইজ ইকুয়াল টু সি, কিউ আর ইজ ইকুয়াল টু এ এবং পি কিউ ইজ ইকুয়াল টু বি। প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমরা অঙ্কনটা করি আগে। কিউ বিন্দু থেকে অতিভুজ পি আর এর উপর লম্ব কিউ এস অঙ্কন করি। পি আর অতিভুজ এস বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো, ঠিক আছে? যে অঙ্কন করা আছে এখানে নিজেরা দেখে এগিয়ে নিতে পারবে। তারপর আমরা প্রমাণে চলে যাই। দেখো ত্রিভুজ আর এস কিউ এবং ত্রিভুজ পি কিউ আর এ, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে আমরা লিখতে পারি
কোণ আর এস কিউ সমান কোণ পি কিউ আর, কারণ প্রত্যেকে এক সমকোণ অর্থাৎ সমকোণটা আমরা লিখেছি। আর যে আমার অপোজিট কোণটা থাকে সাধারণ কোণ, কোণ কিউ আর এস সমান কোণ পি আর কিউ সাধারণ কোণ। অতএব আমরা বলতে পারি এটি একটি সদিশ ত্রিভুজ, দুটি সদিশ ত্রিভুজ, ঠিক আছে। অতএব ত্রিভুজ আর এস কিউ এবং ত্রিভুজ পি কিউ আর সদিশ। দ্যাট মিনস আমরা লিখতে পারি কিউ আর ডিভাইডেড বাই পি আর সমান আর এস ডিভাইডেড বাই কিউ আর। আমরা এই মানগুলো জানি, এ বাই সি সমান ই বাই এ। আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ পি কিউ আর সদিশ, কেননা উভয় সমকোণী ত্রিভুজ। অতএব আমরা লিখতে পারি পি কিউ বাই পি আর সমান পি এস বাই পি কিউ। আমরা মানগুলো জানি, মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। দেখো আমরা আইটি সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে। এখন 1 ও 2 নং সমীকরণ হতে আমরা কি পাই? এই দেখো, আমরা এই এ আর এ কিন্তু গুণ হয়ে যায়, তাহলে হচ্ছে এ স্কোয়ার সমান সিই। আবার এখানে বি আর বি গুণ হয়, আর আর ই গুণ হলে হয় বি স্কোয়ার সমান সিডি। দেখো আমরা সেটাই লিখেছি। তারপর আমরা জাস্ট এই দুটি সমীকরণ যোগ করে দিয়েছি। এখানে চাইলে তোমরা সমীকরণ 3, 4 লিখতে পারো বা ডাইরেক্ট যোগ করে দিতে পারো। যোগ করলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিই প্লাস সিডি। সি আমাদের কমন চলে যায়, তাহলে থাকে ই প্লাস ডি। আর ই প্লাস ডি মানে হচ্ছে সি। এটা কিভাবে লিখলাম? এই দেখো চিত্রে, এই ই প্লাস ডি, এই পুরোটা মানে হচ্ছে সি, ঠিক আছে। দেন আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। অর্থাৎ পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, প্রমাণিত, ঠিক আছে। তো এই তোমাদের দুটো পদ্ধতিতে সমাধান দেখালাম। আমরা এখন পরে বাড়ির কাজটিতে চলে যাই। তোমাদের পরবর্তী যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 12 মে। 12 মে তোমাদের উপাত্তের উপর একটা ক্লাস হয়েছে। দেখো এখানে তোমাদের একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আছে 41 থেকে 50, যেখানে গণসংখ্যা হচ্ছে 8, 51 থেকে 60, যেখানে গণসংখ্যা হচ্ছে 10, 61 থেকে 70, যেখানে গণসংখ্যা হচ্ছে 23, 71 থেকে 80, যেখানে গণসংখ্যা হচ্ছে 9। তো তোমাদের প্রশ্ন করা হয়েছে সারণীতে কেন্দ্রীয় প্রবণতা কোন শ্রেণীতে অবস্থিত ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো কেন্দ্রীয় প্রবণতা কী জিনিস সেটা আমাদের জানতে হবে। যদি আমরা সেটা জানি সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারবো। দেখো আমরা সমাধানে চলে যাই। এই গণসংখ্যা সারণী নিবেশন সারণী দেখা যাচ্ছে 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক। দেখো তোমার দেখলেই বুঝতে পারছো যে 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 23, আর বাকি শ্রেণীগুলোর তুলনায় অনেক বেশি, অর্থাৎ এখানে সর্বাধিক গণসংখ্যা উপস্থিত। সুতরাং উপরে আলোচনা থেকে এটা স্পষ্ট যে উপাত্তসমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়। মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে, ঠিক আছে। কেন্দ্রীয় মান উপাত্তসমূহের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা যার দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। সাধারণভাবে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো 3টি। একটি হচ্ছে গাণিতিক গড় বা শুধু গড়, 2 নম্বরটি হচ্ছে মধ্যক, আর 3 নম্বরটি হচ্ছে প্রচুরক, ঠিক আছে। তো এই সমাধানটি তোমরা অনেকে বুঝতে পাওনি। এই সমাধানটি বা এই উত্তরটি আমি লিখেছি তোমাদের বই থেকেই। তোমাদের বইয়ে দেখবে উপাত্ত চ্যাপ্টারে সম্ভবত 11 নম্বর অধ্যায়, এই অধ্যায়ে দেখবে কেন্দ্রীয় প্রবণতা নামে একটি চার্ট আছে বা একটি অনুচ্ছেদ আছে বা একটি পার্ট, তোমাদের কি বলে পাঠ আছে। তো যেটাই বলো তোমরা এই টপিকটা পড়ে নেবে, নিজেরা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। আমি এর বেশি তোমাদের হয়তো বোঝাতে পারলাম না। আমি তোমাদের পরে বাড়ি কিস্তিতে চলে যাই। তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 14 মে। 14 মে তোমাদের যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে, দেখো এটি উপাত্তে একটি প্রশ্ন। কোনো ক্রিকেট ম্যাচে 4 জন ব্যাটসম্যানের রানের তথ্য নিম্নরূপ। দেখো আমাদের বলা আছে যে তামিম ইকবাল করেছে 52 রান, সাব্বির রহমান করেছে 40 রান, সাকিব আল হাসান করেছে 58 রান এবং মুশফিকুর রহিম করেছে 30 রান। এখন প্রশ্ন করা হয়েছে 4 জন ব্যাটসম্যানের তথ্য উপযুক্ত চিত্রে উপস্থাপন করো। সেক্ষেত্রে একটা কথা বলি, এটা কিন্তু আমাদের কোনো সারণী না। এখানে জাস্ট 4 জনের নাম আছে এবং একটি গণসংখ্যা দেওয়া আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই আয়তলেখ চার্ট যদি আমরা আঁকি সেক্ষেত্রে আমাদের হবে না, আমাদের আঁকতে হবে পাইচিত্র। আমি এই জন্য তোমাদের বলে দিয়েছিলাম প্রশ্নে, দেখো এটা আঁকা লাগবে না, আমি বোঝার সুবিধার্থে দিলাম, ঠিক আছে। তো তারপরে কয়েকজন জিজ্ঞাসা করেছিলে ভাই এটা আঁকতে হবে কিনা বা আঁকলে প্রবলেম হবে কিনা। হ্যাঁ, আঁকলে তো অবশ্যই প্রবলেম হবে, কারণ এটা তো এখানে চাইনি, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছিলাম জাস্ট। তো এটা আঁকতে হবে না, ঠিক আছে। দেখো তামিম ইকবালের রান, সাব্বির রহমানের রান, সাকিব আল হাসানের রান আর মুশফিকুর রহিমের রান আমরা দেখিয়েছি তোমাদের এখানে। আমাদের কাজ হচ্ছে কি, আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর এখানে 4 জনের মোট রান আমরা যোগ করেছি যথাক্রমে বসিয়ে, যোগ করলে পাচ্ছি আমরা 180। অতএব প্রতি রানের জন্য কোণ হচ্ছে আমাদের কত? 360 ডিগ্রি ভাগ 180 সমান 2 ডিগ্রি। এখন আমরা যে কাজটি করব, প্রতি রানের জন্য কোণ হচ্ছে 2 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে ছিল হচ্ছে আমাদের কার নাম, তামিম ইকবালের রান, সে করেছিল 52 রান, অর্থাৎ তার
1 রানের জন্য যদি কোণ হয় 2 ডিগ্রি, তাহলে 52 রানের জন্য কোণ হবে কত ডিগ্রি? 2 পূরণ 52 ইজি 104 ডিগ্রি। তো আমরা কেন্দ্র থেকে 104 ডিগ্রি একটি কোণ আঁকবো। তুমি যেই দিকে ইচ্ছে সেদিকে আঁকতে পারো। একে আমরা সেটাকে তামিম ইকবালের রান হিসেবে দেখাবো। দেন আমরা সাব্বির রহমানের রান ছিল 40, যেহেতু 1 ডিগ্রি কোণে প্রতি রানের জন্য কোণ 2 ডিগ্রি, তাহলে 40 রানের জন্য কোণ হচ্ছে 40 পূরণ 2 ডিগ্রি বা 80 ডিগ্রি, ঠিক আছে? তো তুমি যে কোনো এক পাশে সাব্বির রহমানের রান দেখাতে পারো। তো অনুরূপভাবে আমরা মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের রানও দেখাবো। দেখালে দেখবে আমাদের সম্পূর্ণ 360 ডিগ্রি ভরাট হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের পাই চিত্রটি, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? আমরা পরবর্তী বারিকাজটি দেখি। তোমাদের পরবর্তী যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 18 মে। 18 মে তোমাদের যে বারিকাজটি দেওয়া হয়েছে, দেখো তোমাদের অনুশীলনী 11 এর 9 নং যে সমস্যাটা ছিল, সেই সমস্যার উপাত্ত ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে আর মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে তোমাদের যে প্রশ্নটি আছে 9 নং সমস্যা, সেটা আমি দেখাচ্ছি না। তোমরা বইয়ের 11 নম্বর অনুশীলনী চলে গেলেই 9 নং সমস্যাটা পেয়ে যাবে বা উপাত্তটা পেয়ে যাবে। সেই উপাত্তটা ব্যবহার করে আমরা প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। দেখো, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হয়। আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম যে সংখ্যাগুলো আমাদের আছে বইয়ে। তারপর অনুশীলনী 11-এর 9 নং সমস্যায় আমাদের বলা হয়েছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যে একই নম্বর একাধিক শিক্ষার্থী পেয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই উপাত্তগুলো থেকে। তাহলে আমাদের যে গণসংখ্যা নির্বাচন সারণীটি হবে সেটি হবে অনুরূপ। দেখো, প্রাপ্ত নম্বর XY গণসংখ্যা FY, দুটো গুণ করলে হচ্ছে FI XI, ঠিক আছে? এখন দেখো আমরা সিরিয়ালভাবে ঊর্ধ্বক্রম অনুসারে প্রাপ্ত নম্বরগুলো বসালাম আর কোন নম্বর কজন পেয়েছে সেগুলো বসালাম। তো এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল যে এটা 0 হলে 73 আর 0 গুণ করলে 73 কীভাবে হলো। আসলে এটা 0 না, কারণ বুঝতেই পারছো আমি এখানে সব নাম্বার কিন্তু বসাইনি, যে নাম্বারগুলো গণসংখ্যা আছে সেগুলো বসিয়েছি। এটা আসলে 1 হবে, কলমে কালির জন্য এমন দেখাচ্ছে। 73 সংখ্যা পেয়েছে একজন, তাহলে 73 পূরণ 1 হচ্ছে 73। তো এইভাবে জাস্ট আমরা গুণগুলো এখানে করেছি। দেখো 75 পূরণ 3 হচ্ছে 225, ঠিক আছে? ইজি জিনিস, এটা বলছি না, সবাই বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের এই সংখ্যাগুলো যোগ করলে হবে 25, আমাদের বলাই আছে 25 জন। আর এখানে যে আমরা গুণ করে সংখ্যাগুলো পেয়েছি বা মানগুলো পেয়েছি সেগুলো যোগ করলে হবে আমাদের 1875, ঠিক আছে? তাহলে আমরা প্রাপ্ত নম্বরে গড় এখন বের করতে পারবো যে FI XI এর সমষ্টি ভাগ মোট গণসংখ্যা। এখানে FI XI এর সমষ্টি হচ্ছে 1875 আর মোট গণসংখ্যা হচ্ছে 25। তাহলে আমাদের গড় চলে আসছে 75। সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হচ্ছে 75। তো এই গড়ের অঙ্কটি বা এই সমাধানটি তোমরা আরেক নিয়মে করতে পারো। তোমাদের বইয়ের 2টি নিয়মে গড়ের সমাধান দেওয়া আছে, ওইভাবে করলেও রেজাল্ট আমাদের সামনে একই রেজাল্টই চলে আসবে। তো তোমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারো। তো আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট, এই জন্য আমি এটি করেছি, অন্যটি করিনি, ঠিক আছে? তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা চাইলে অন্যটিও করতে পারো। তোমরা তোমাদের পরের বাড়ি কাজটি দেখি। তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই উপাত্তই ব্যবহার করে মধ্যকার প্রচুরক নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমরা এখন মধ্যক নির্ণয় করব। এখানে সংখ্যাগুলো বেজোড় সংখ্যক, n সমান 25, অতএব মধ্যকের সূত্র হচ্ছে যদি বেজোড় হয় তাহলে মধ্যক হবে n+1/2 তম পদের মান, বা 25 যোগ 1 বাই 2 তম পদের মান, মানে 26 ভাগ 2 মানে হচ্ছে 13 তম পদের মান। তো আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম। এই দেখো এখানে 13 তম পদের মান কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 তম পদ হচ্ছে 75। তাহলে আমাদের মধ্যক হচ্ছে 75, ঠিক আছে? সুতরাং আমাদের মধ্যক হচ্ছে 75। তারপর আমরা প্রচুরক নির্ণয় করব। এই কনং থেকে প্রাপ্ত উপাত্তগুলোর ব্যবস্থাপনায় আমরা যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পারবে 69 আছে 3 বার, 74 আছে 2 বার, 75 আছে 3 বার, 78 আছে 2 বার, আর বাকি নম্বরগুলো একবার করে আছে। অর্থাৎ এখানে 69 এবং 75 সর্বাধিক 3 বার করে আছে, ঠিক আছে? সুতরাং নিম্নের প্রচুরক হচ্ছে আমাদের দুটি, 69 এবং 75। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাই তোমাদের সর্বশেষ বাড়ির কাজটি। এটি হচ্ছে তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে ঈদের যে বন্ধটা দেওয়া হয়েছিল তোমাদের, সেই বন্ধের আগে সর্বশেষ বাড়ির কাজ বা সর্বশেষ ক্লাসটি। তো তোমাদের এই ক্লাসও একটি উপাত্তের ক্লাস হয়েছে। যে বাড়ির কাজটি দেওয়া হয়েছে, দেখো তোমাদের অনুশীলনী 11-এর 19 নং যে সমস্যাটি আছে সেই সমস্যার উপাত্ত ব্যবহার করে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করবে। তো আমি এখানে উপাত্তটা দেখালাম না, কারণ তোমাদের বইয়ের সমস্যাটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা উপাত্তগুলো দেখে নেবে।
দেখো গড় নির্ণয় সারণী, আমাদের এখানে প্রাপ্ত নম্বর 60, 65, 70, 75, 80, 85। গণসংখ্যা কত সেটাও দেওয়া আছে। তারপর আমরা এই কিছুক্ষণ আগে যেভাবে করলাম গুণ করব, গুণ করলে আমরা এই মানগুলো পাবো। তারপর আমাদের এখানে গণসংখ্যার যোগফল হচ্ছে 50, আর এই মানগুলোর যোগফল হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই, যোগ করলে হচ্ছে 3610। আমরা ইজিলি গড় বের করতে পারি। এই এফআই এক্সআইকে আমরা এন দ্বারা অর্থাৎ গণসংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করেছি, আমরা পাচ্ছি 72.2। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যক নির্ণয় সারণী, আমাদের প্রাপ্ত নম্বরগুলো এখানে বলা আছে। আমাদের গণসংখ্যা আমরা জানি, ক্রমযোজিত গণসংখ্যা এই জিনিসটা হচ্ছে, দেখো এই ঘরে গণসংখ্যা ছিল 5, তাহলে এখানে আমাদের গণসংখ্যা হবে এই 5 আর যোগ করে যেটা পাচ্ছি সেটা, মানে 13। তারপর নিচে এখানে গণসংখ্যা হবে এই 13 আর এই 11 যোগ করে যেটা পাচ্ছি সেটা, অর্থাৎ 24। তারপর 24 আর 15 যোগ করলে হবে 39, এই 39 আর 8 যোগ করলে হবে 47, এই 47 আর 3 যোগ করলে হবে 50। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে উপাত্তের সংখ্যা n সমান 50, যার জোড় সংখ্যা। মধ্যকের সূত্র আমরা জানি, যদি জোড় হয় সেক্ষেত্রে 50/2তম পদ প্লাস 50/2 প্লাস 1তম পদ বাই 2। এখানে 50/2তম পদ হচ্ছে 25তম পদ, আর 25 যোগ 1 অর্থাৎ 26তম পদ ভাগ 2। এখানে দুটি পদই হচ্ছে আমাদের 75 প্লাস 75, অর্থাৎ আমরা পাচ্ছি 150/2 সমান 75। সুতরাং আমাদের মধ্যক হচ্ছে 75। আমরা এখন প্রচুরক নির্ণয় করব। দেখো এটা করলে আমাদের ভিডিওটি শেষ। উদ্দীপকে 50 জন ছাত্রীর গণিতের নম্বরে গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। এর মধ্যে প্রাপ্ত নম্বর 75 পেয়েছে সর্বাধিক 15 জন, অর্থাৎ প্রাপ্ত নম্বর 75-এর গণসংখ্যা হচ্ছে 15। আমরা জানি উপাত্ত সমূহের যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাই হচ্ছে প্রচুরক, সুতরাং প্রচুরক হচ্ছে 75। এই দেখো 75 ছিল 15 বার, ঠিক আছে। তাহলে আমরা গড় বের করলাম, মধ্যক বের করলাম, প্রচুরকও বের করলাম। তো এই ছিল আমাদের বাড়ি কাজটির সমাধান। আমরা সবগুলো বাড়ি কাজের সমাধান দেখে ফেলেছি মে মাসের। তো আমার কাছে তোমাদের মে মাসের যে ভিডিওটি ছিল সেটি হচ্ছে এটি, সবগুলো বাড়ি কাজের সমাধান নিয়ে ভিডিওটি তৈরি করেছি। আর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের মার্চ এবং এপ্রিল মাসের বাড়ি কাজ নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম গণিত বিষয়ক, সেটি দিয়ে দেব। এমনকি তোমাদের অন্যান্য বিষয়গুলোর যে বাড়ি কাজগুলো দেওয়া হয়েছে একত্র করে, সেই ভিডিওর ডিসক্রিপশনগুলো, সেই ভিডিওর লিঙ্কগুলো তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটি, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আমি সর্বোত্তম চেষ্টা করেছি বোঝানোর জন্য, কতটুকু পেরেছি জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করছি আমি। আল্লাহ হাফেজ।